আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরই ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষিকা সুলতানা সাইন দীপা। আজকে পঞ্চম সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের ভূগোলের, সেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আমি তোমাদেরকে ক্লাস করিয়ে দেখিয়ে দিব। তোমরা সেটা সহযোগিতা নিয়ে, তোমাদের বইয়ের সহযোগিতা নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটিকে পরিপূর্ণ করবে। তার আগে আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই যে করোনা ভাইরাসের কারণে তোমরা এতদিন ঘরে বসাচ্ছিলে, পড়াশোনা করেছো কি করোনি, মনেই হয়নি যে তোমরা স্টুডেন্ট, কিন্তু অ্যাসাইনমেন্টের কারণে আবার বই খাতা নিয়েছ, পড়াশোনা করছো, আবার মনে হচ্ছে যে না তোমাদের ছাত্র জীবনটাতে আবার ফিরে এসেছো। তো যা হোক, আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করবো বা কথা বলবো। তোমাদের কাছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের এই কাগজটি চলে এসেছে, তোমরা সবাই এই কাগজটি নিয়ে বসো। আমি তোমাদের লেখার বা দেখার বোঝার জন্য বোর্ডে লিখে নিয়েছি। এই কাগজটির মধ্যে যেটি লেখা আছে সেটা এখানে একটু দেখে নাও, অ্যাসাইনমেন্ট প্রোম। তো তোমরা তোমাদের কাগজের সাথে দিয়ে দেখে নাও, এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্টে বা নির্ধারিত কাজ 2। তাহলে এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে 2-এর অধ্যায় ও বিষয়বস্তুটা আমি উল্লেখ করে দিয়েছি এখানে। দেখো অধ্যায়টা কত অধ্যায় আছে? চতুর্থ অধ্যায়। আর চতুর্থ অধ্যায়ের শিরোনামটা কি আছে? পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ও বাহ্যিক গঠন। তো তোমাদের শিরোনামের প্রথম প্রশ্নের শিরোনামটা কি আসবে? পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আর সপ্তম অধ্যায় আছে তোমাদের জনসংখ্যা। তাহলে তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম আসবে পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এবং জনসংখ্যা। তো সেই অ্যাসাইনমেন্টের কাজের ভিত্তিতে দেখো প্রথম প্রশ্নটা তোমাদের কি বলেছে? ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই চ্যাপ্টারের উপর আমার ক্লাসটি করেছো, ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়টি সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, হয়তো তোমরা একটু ভুলে গিয়েছো। আবার আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আর তোমরা ক্লাসটা দেখলে, আর আগে যে ক্লাসটা আমি নিয়েছি সেটা যদি তোমরা একটু রিভিশন বা একটু মনে করার চেষ্টা করো, তাহলে এই অ্যাসাইনমেন্টটা একদম তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আগ্নেয়গিরি বা ভূমিকম্প, ভূমিকম্প, ভূমি মানে কি? মাটি, আর কম্প মানে কি? কাঁপানো বা ঝাঁকুনি। ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে বা বাহিরের যে কোনো চাপ এর কারণে যখন ভূমি কেঁপে ওঠে তখন তাকে কি বলা হয়? ভূমিকম্প বলা হয়। এখন বাহ্যিক কাঠামো এবং বাহ্যিক চাপ ও আভ্যন্তরীণ চাপ। বাহ্যিক চাপটা কি? আমরা যখন অতিরিক্ত বৃক্ষ কর্তন বা কেটে ফেলি, আমরা বহুতল ভবন নির্মাণ করার জন্য ভূ অভ্যন্তরভাগে পাইলিং করছি কিংবা খনিজ সম্পদ আহরণের জন্য অভ্যন্তর বা খনন করছি, এটা হচ্ছে আমাদের বাহ্যিক বা মানসিক কারণে বা মনুষ্যসৃষ্ট কারণে। আর ভূ অভ্যন্তরীণ কারণটা হচ্ছে, তোমাদেরকে আমি ক্লাসেও বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগে গলিত লাভা বা বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থগুলো আছে, যেগুলো কি করছে? টগবগ করে এখনও ফুটছে, সেটা অনবরত কি করতে চাচ্ছে? বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে। ভূ অভ্যন্তরে যে অংশগুলো একটু দুর্বল থাকে, সেই দুর্বল অংশটাকে ভেদ করে সেই গলিত লাভা বা বিভিন্ন পদার্থগুলো বের হয়ে আসার চেষ্টা করে। যখন এই বের হয়ে আসতে চেষ্টা করে তখনই কম্পনের সৃষ্টি হয়। তাহলে আমরা ভূমিকম্পটা বুঝতে পারলাম। এখন আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি, আগ্নেয়টা কোন শব্দের সাথে মিল আছে? অগ্নি শব্দের সাথে। তোমাদের আমি সৌরজগতের চ্যাপ্টার যখন বুঝিয়েছি, সেই চ্যাপ্টারে বুঝিয়েছিলাম যে কিভাবে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। প্রথমে একটি জ্বলন্ত নীহারিকা থেকে বাতাসের সংস্পর্শে এবং মহাকাশে যখন ঘুরে বেরিয়েছিল, তখন খণ্ড বিখণ্ড হয়ে এক একটি গ্রহের সৃষ্টি হয়। তার মধ্যে একটি গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ এখন ঠান্ডা মনে হলেও সেই যে নীহারিকা বা অগ্নির পিণ্ড থেকে যে গ্রহটা সৃষ্টি হয়েছে, তার ভিতরের ভাগটা কি রয়ে গেছে? এখনো গরম রয়ে গেছে। সেই অভ্যন্তরভাগে যে লাভাগুলো টগবগ করে ফুটছে, সেগুলো কি করতেছে? বাইরে আসার চেষ্টা করতেছে। যখন সেই আগ্নেয় বা অগ্নির অবস্থা থেকে যে পদার্থগুলো বের হয়ে আসে, সেটা হচ্ছে আমার আগ্নেয়গিরি। এখন বলা হয়েছে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো।
তো ভূমিকম্প আমরা একটু কোনো কিছু যদি উপর থেকে ভারী কিছু ফেলি তাহলে দেখা যায় একটু ঝাঁকুনির সৃষ্টি হয়। তো এখানে একটা ছবি দেখো, ঘর বাড়ি ভেঙে কি হয়ে গেছে, শেষ, ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট কি হয়ে গেছে, ভেঙে ফাটলের সৃষ্টি হয়ে গেছে। তাহলে এগুলা কেন হয়, যখন এই ভূমি বা মাটিটার উপরে কম্পন বা ঝাঁকুনির সৃষ্টি হয় অর্থাৎ ভূমিকম্প হয়, তখন এই ধরনের পরিস্থিতিটার শিকার হয়। তোমরা দেখো, আমরা ভূমিকম্প ও আগ্নেয়গিরি বলেছি, তাহলে এখানে দেখো আগ্নেয়গিরির অগ্নুপাত। এখানে এটা হচ্ছে আমি একটা ছবি এঁকেছি যেটা পৃথিবীর অভ্যন্তরভাগের ছবি। এই জায়গাটাতে কি আছে, মেগমা বা লাভাগুলো রয়েছে। এই দুর্বল জায়গাগুলো দিয়ে মেগমা প্রকোষ্ঠগুলো কি করছে, বের হয়ে আসার চেষ্টা করছে। যখন এটা ভিতরে একটা সুড়ঙ্গর মতো থাকে তখন তাকে বলা হয় প্রধান সুড়ঙ্গ। যখন এই লাভাগুলো ঠান্ডা হয়ে ভিতরে ছায়ের মতো হয়ে যায় তখন ভস্ম এবং লাভা ভস্ম বলে। এরপর যখন সেই লাভার প্রবাহ ধারাটা একটু দুর্বল হয়ে আস্তে করে উপচে পড়ে তখন সেটাকে বলা হয় গৌণ জ্বালামুখ। আর যেটা তেজস্ক্রিয়ভাবে বের হয়ে আসে প্রধান সুড়ঙ্গ দিয়ে সেটা বলা হয় লাভার জ্বালামুখ। তাহলে আমরা আগ্নেয়গিরির অগ্নুপাতের যে অবস্থানটা সেটা আমরা দেখতে পেলাম। আর ভূমিকম্পের অবস্থানটা দেখো, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র আমাদের ভূ অভ্যন্তরভাগের একটা কেন্দ্র হয়। যত উপরে যায় সেই উপরে থেকে আস্তে আস্তে কম্পনটা কি করে, চারপাশে ছড়িয়ে পড়ে, তীব্রতা বৃদ্ধি করে। তোমাদেরকে প্রথমে প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়েছে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুপাতের কারণ। ভূমিকম্প ও আগ্নেয়গিরির কারণ, প্রধান কারণ প্লেট সমূহের সঞ্চালন। আমাদের যে পৃথিবীটা আছে তোমরা জানো 7টি মহাদেশ আছে। এই 7টি মহাদেশে যে এক একটা প্লেট, সেই প্লেটগুলো যখন ঘূর্ণনের কারণে সঞ্চালন হয় তখন একটি আরেকটির সাথে যখন সংঘর্ষ আসে তখন এটা কি হয়, ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির অগ্নুপাত আমরা কি বলেছি, পৃথিবীর অভ্যন্তরভাগে লাভাগুলো এখনো টকবক করে ফুটছে, সেটা সব সময় কি করছে, বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করছে। তখন যে বাইরে বের হয়ে এসে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে যে অবস্থাটা সৃষ্টি করে সেটা আগ্নেয়গিরির অগ্নুপাত। অপ্রধান কারণ শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। আমাদের যে পাহাড় বা পর্বত বা মাটির যে স্তরগুলো রয়েছে, শিলাগুলো হয়েছে, সেগুলো যে ভাঁজের সৃষ্টি হয় সেটার কারণে ভূমিকম্প হয়। তাপ বিকিরণ, দিনের বেলা সূর্য তাপ দিয়ে থাকে, সেই তাপটা ভূপৃষ্ঠ গ্রহণ করছে আর রাতের বেলা তাপটা ছেড়ে দিচ্ছে। এই যে তাপ গ্রহণ আবার ছেড়ে দেওয়া, এটার কারণে ভূপৃষ্ঠের উপর চাপ পড়ছে এবং ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। ভূগর্ভস্থ ভাস্পন, আমি আগেই বলেছি ভূ অভ্যন্তরভাগে গলিত লাভা পদার্থগুলো এখনো টকবক করে ফুটছে, সেটা থেকে যে বাষ্পটা বের হচ্ছে সেই বাষ্পটা কি করছে, ভূ অভ্যন্তরভাগকে বল প্রয়োগ করছে, যার কারণে ভূমিকম্প হচ্ছে। হিমবাহের প্রভাব, আমাদের মেরু অঞ্চলে কিংবা পাহাড়ি অঞ্চলে যে বরফের খণ্ড বা বরফ জমা হয় সেগুলো যখন উপর থেকে নিচের দিকে পড়ে বা হিমবাহগুলো নিচে পতিত হয় তখন দেখা যায় ভূপৃষ্ঠের উপর চাপ প্রয়োগ হয় এবং ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস, ভূগর্ভের যে চাপটা থাকে সেটা যখন বেড়ে যায় তখন দেখা যায় ভূমিকম্প হয়, আবার যখন কমে যায় তখনও ভূমিকম্প হয়। তোমাদের একটি তথ্য দিই, আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখতে পারি রোজার ঈদ বা কোরবানির ঈদের পরে আমাদের ঢাকা অঞ্চলের দিকে ভূমিকম্প হয়। তোমরা কি জানো যে এটা কেন হয়? যে একটি এলাকা বা ঢাকা নগরীতে যতটুকু মানুষ ধারণ করার ক্ষমতা তার চেয়ে কি থাকে, বেশি থাকে। তো ঈদ উপলক্ষে কি করছে, সবাই গ্রামে চলে যায়, তখন দেখা যাচ্ছে যে এই যে ভূমির উপর চাপটা জনসংখ্যা ছিল সেটা সরে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, তখন এই ভূপৃষ্ঠের উপর এই চাপটা অপসারণের কারণে ভূমিকম্প হচ্ছে।
ভূমিকম্পের ফলাফল, আগ্নেয়গিরির ফলাফল। এখন ভূমিকম্প হলে কি হয়, ভূত্বকের মধ্যে ভাঁজের সৃষ্টি হয়, ফাটলের সৃষ্টি হয়, ধসের সৃষ্টি হয়। এরপর সমুদ্রতল উপরে উত্থিত হয়ে পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি করে। আমরা সুনামির নাম শুনেছি, কিন্তু সুনামিটা কেন হয়েছে, যখন কম্পটা কোনো ভূপৃষ্ঠের উপরে হয় তখন সেটাকে বলা হয় ভূমিকম্প। কিন্তু সমুদ্রের তলদেশে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিকম্পের সৃষ্টি হয়, সমুদ্রের পানি উত্থিত হয়, তখন সেটা চলে যায় কি সুনামি নামে পরিচিত হয়ে থাকে। আর এই যে ভূপৃষ্ঠের অভ্যন্তরের ভাগের থেকে যে চাপটা আসে, সেই চাপের কারণে দুর্বল অংশগুলো কি করে উপরের দিকে উঠে যায়, আর উপরের দিকে উঠে গিয়ে কি হয়, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। নদীর গতি পরিবর্তন। এখন আমি তোমাদেরকে একটা চিত্রের মধ্যে দেখিয়ে দিচ্ছি। ধরো এভাবে একটা নদী প্রবাহিত হচ্ছে। এখন এখান থেকে যদি ভূমিকম্পটা হয়, কম্পনটা হয়, তখন এখানে কি করবে, চাপ প্রয়োগ করবে। এই চাপ প্রয়োগ করার কারণে স্বাভাবিক নদীর গতি ছিল এটা, তখন কি করবে, নদীটা চাপ প্রয়োগের কারণে হয়তো এভাবে আমার সরে আসবে। তাহলে কি হচ্ছে, আমার নদীর গতিটা পরিবর্তন হচ্ছে। এরপর আছে হিমালয় সম্প্রদ এবং পর্বতের উপর শিলাপাত। ভূমিকম্পের কারণে পর্বতের উপর যে শিলা বা বরফ থাকে সেটা কি হচ্ছে, ঝাঁকুনির কারণে পর্বতের কি হচ্ছে, ঝাঁকুনির কারণে সেটা ছুটে যাচ্ছে বা অবস্থান থেকে বিচ্যুত হচ্ছে। সমুদ্র উপকূল সংলগ্ন এলাকার জলোচ্ছ্বাস। যখন সমুদ্র উপকূলে ভূমিকম্পটা হচ্ছে তখন সেটা কি হচ্ছে, পানিটা তার উপকূল অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে, জলোচ্ছ্বাসের সৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদের প্রথম প্রশ্নের কিভাবে তোমরা অ্যান্সারটা করবে সেটা সম্পর্কে ধারণা দিলাম। এরপর আসবে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। স্থূল জন্মহারটা বলতে কি বোঝায়, যখন কোনো একটা বছরে কতটুকু বা কতজন শিশু জন্মগ্রহণ করেছে সেইটা দিয়ে ওই বছরের মধ্যকালীন সময়ে কতজন জনসংখ্যা ছিল ভাগ করে 1000 দিয়ে গুণ করলে তোমরা স্থূল জন্মহার নির্ণয় পদ্ধতিটা পেয়ে যাবে। এখন আমাদের দ্বিতীয় অংশটা আসছে, জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পত্তির উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। জনসংখ্যা বেড়ে গেলে আমাদের প্রাকৃতিক পরিবেশ, সামাজিক সব জায়গায় প্রভাব বিস্তার করছে। তবে প্রাকৃতিক পরিবেশের সম্পদের উপর সবচেয়ে বেশি যে সম্পদটার উপর প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে ভূমি, দ্বিতীয়টা হচ্ছে পানি। এখন চলো আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব বিস্তার করছে সেটা আমরা বিশ্লেষণ করি। প্রথমটা হচ্ছে, আমি কি বলেছি, ভূমি। দেখো, একজন মানুষ, একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ প্রথমে কি করে, তার ভূমিটার উপর চাপ প্রয়োগ করে। অতিরিক্ত বা বেশি জনসংখ্যার কারণে আমাদের কি দরকার, খাবারের দরকার। সেই খাবারের জন্য আমাদের কি করতে হবে, অধিক ফসল চাষ করতে হবে। কি করতে হবে, অধিক ফসল চাষ করতে হবে। এখন অধিক ফসল চাষ করার জন্য আমাদের কি করতে হবে, মাটিতে বা ভূমিতে বারবার ফসল ফলাতে হবে। আর সেই ফসল ফলানোর কারণে কি হচ্ছে, আমাদের দেখো উর্বরতা হ্রাস হচ্ছে, মানে কি কমে যাচ্ছে। এখন আমাকে বলা হলো আপনি 8টা থেকে 1টা পর্যন্ত স্কুলে থাকবেন। এখন আমি 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করার মতো ক্যাপাসিটি আছে, কিন্তু আমাকে যদি বলে রাত 8টা থেকে 12টা, সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, তাহলে আমি রেস্ট নিব কখন, আমি খাবো কখন, কি করব কখন, আমি দুর্বল হয়ে পড়বো। তো প্রথম দিন যে ক্লাসটা আমি করতে পারবো, দ্বিতীয় দিন তা পারবো না। 1 সপ্তাহ পর কি হবে, আমি ক্লাস করব কিন্তু সেরকম ভাবে করতে পারবো না। ঠিক একটা জমিতে যখন একের পর এক চাষ করতে থাকে তখন তার শক্তিটা কি হয়, কমে যায়, মাটির জৈব উপাদান কমে যায়। দ্বিতীয় যে অংশ, অধিক ফসল ফলানোর জন্য কি করছে, সার প্রয়োগ করছে, অতিরিক্ত সার প্রয়োগ করছে, কীটনাশক প্রয়োগ করছে, যার কারণে কি হচ্ছে, মাটি দূষণ হচ্ছে। আর এই মাটি দূষিত হয়ে যাওয়ার কারণে আমাদের প্রাকৃতিক সম্পদের উপরে প্রভাব বিস্তার করছে। তৃতীয় অংশটা দেখো, আমরা খাবার উৎপাদন কিংবা বসতবাড়ি বা স্থাপনা করার জন্য কি করছি, বন পাহাড় কেটে ফেলছি, কেটে কি করতেছি, আবাদি ভূমিকরণ করছি।
আর এর কারণে কি হচ্ছে, ভূমি উন্মুক্ত মানে খোলা হয়ে যাচ্ছে, মাটির ক্ষয়টা বেড়ে যাচ্ছে। কৃষি ভূমি খণ্ডিত হয়ে বসতবাড়ি ও গৃহস্থালী কাজে ব্যবহৃত। এখন দেখো তোমরা ছোটবেলায় বা আমরা ছোটবেলায় দেখেছি এরকম মাঠের পর মাঠ ছিল, তোমাদের ফ্যামিলিতে বাবা চাচারা 4 ভাই বোন, তখন এই জমিটা কি হয়ে গেল, 4টা খণ্ডে হয়ে গেল। তো এই জমিটাকে আবার যখন খণ্ড করো তখন কি হচ্ছে, বাড়ির তৈরি করছো বা স্থাপনা তৈরি করছো, তখন পরিবেশটা কি হয়ে যাচ্ছে, ঘিঞ্জি হয়ে যাচ্ছে, যেটা পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে। এরপর আসবে ভূমি বিভাজন। কেন ভূমিটা বিভাজন হয়, নতুন কোনো অবকাঠামো। আগে বাবা মা আমি ছিলাম এক রুমে থেকেছি, আমি এখন বড় হয়ে গেছি, আমার জন্য আলাদা রুম লাগবে, ভাইয়ের জন্য আলাদা রুম লাগবে, ভাইয়ের ছেলে মেয়েদের জন্য আলাদা রুম, আমার জন্য আলাদা রুম। তো এগুলো করার জন্য কি করতে হচ্ছে, আমার নতুন নতুন করে স্থাপনা নির্মাণ করতে হচ্ছে। আর বাণিজ্য কেন্দ্র করার জন্য আমার কি করছে, ভূমিটাকে ভাগ ভাগ করে নেওয়া হচ্ছে যোগাযোগের জন্য। এখন অতিরিক্ত জনসংখ্যার জন্য আমার কি দরকার, কর্মসংস্থানের দরকার, শিক্ষা কেন্দ্রের দরকার, বিনোদনের কেন্দ্রের দরকার, স্বাস্থ্য কেন্দ্রের দরকার। তখন কি করছে, খালি জায়গা ছিল, সেই জায়গার উপরে রাস্তা তৈরি করেছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, প্রশাসন কেন্দ্র স্থাপন করেছে, যে স্বাভাবিক পরিবেশটা তখন কি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। যে সকল কারণে আমাদের কি হলো, ভূমির উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব পড়লো। তো দ্বিতীয় আমি বলেছি যে আমাদের জনসংখ্যার বৃদ্ধির কারণে দ্বিতীয় আরেকটি জিনিসের উপর যে বেশি প্রভাবটা পড়ে সেটা হচ্ছে আমার পানি। এখন পানিটা কিভাবে প্রভাব পড়ছে খেয়াল করো, কৃষি ক্ষেত্রে। নাম্বার 1, কৃষি ক্ষেত্রে। এখন এই কৃষি ক্ষেত্রে আমাদের পানির কি দরকার, সেচ বা ফসল ফলানোর জন্য পানির দরকার। সেই কৃষিক্ষেত্রে আমরা কি করতেছি, অধিকভাবে পানি ভূগর্ভস্থ পানিগুলো উত্তোলন করছি, যার কারণে কি হচ্ছে, পানির স্তর কমে যাচ্ছে। আমরা ফসলি জমিতে যে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করছি সেটা পানিতে মিশে যেয়ে পানিকে দূষিত করছে। দ্বিতীয়টা হচ্ছে আমার পানি উত্তোলন। পানি উত্তোলন, তো পানি উত্তোলন কেন করা হয়, আমাদের গৃহস্থালী কাজের জন্য, ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানার জন্য পানিটা ভূগর্ভস্থ থেকে উত্তোলন করা হচ্ছে, যা আমাদের পানি উপরে কি করছে, প্রভাব বিস্তার করছে। যোগাযোগের ক্ষেত্রে, এখন যোগাযোগের ক্ষেত্রে পানি কি দরকার, যোগাযোগের ক্ষেত্রে আমরা নৌযান বা আকাশযান কিংবা স্থলজ যানগুলো, বাস ট্রাক যাই বলো, এগুলো আমরা কি করছি, দৌত করছি। এই দৌত করার সাথে কি হচ্ছে, গ্রিস তেল এগুলো কি হচ্ছে, পানির সাথে মিশে পানিকে কি করছে, দূষিত করছে। শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্র। এখন শিল্পক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাসায়নিক যে বজ্র পদার্থগুলো আছে, রক গ্রিস, এগুলো পানির সাথে মিশে গিয়ে আমাদের পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদকে নষ্ট করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশের দ্বিতীয় নির্ধারিত কাজের ভিত্তিতে বই এবং চার্টের মাধ্যমে যে ক্লাসটি করিয়েছি, ক্লাসে তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি সেটার শরণাপন্ন হয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে উপস্থাপন করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।